সবাই একটু মাইক্রোফোনটা চেক করে রাখবেন, যাতে ওপেন না হয়ে যায় আনইনটেনশনালি। আচ্ছা, তো আমরা মেজারমেন্ট অফ নট কন্ট্রোলিং ইন্টারেস্ট, তার মানে আমরা এতদিন পড়লাম হচ্ছে আমি যে অ্যাকুইজিশন করব সেই অ্যাকুইজিশনের ক্ষেত্রে অ্যাসেটের ভ্যালুয়েশন কিভাবে হবে, আমি যেটা ওকে দিব সেটার ভ্যালুয়েশন কিভাবে হবে, আমি যেটা পাবো সেটার ভ্যালুয়েশন কিভাবে হবে, গুডউইল কিভাবে ক্যালকুলেশন হবে। দেন আমাদের লাস্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমরা কিভাবে মেজার করব। তো এখানে দুইটা মেথডের কথা বলা হয়েছে, দুইটা মেথড অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি এই নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা ডিটারমাইন করতে পারি। তো আমরা অলরেডি একটা মেথড শিখে ফেলেছি নন কন্ট্রোলিং ইন্টারেস্টে, সেটা হচ্ছে গিয়ে আমরা যে সাবসিডিয়ারিটাকে অ্যাকোয়ার করব সেই সাবসিডিয়ারির যে আপনার নেট অ্যাসেট, দ্যাট মিনস হচ্ছে ওর টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে টোটাল লাইবিলিটি। তো সেটাকে আমরা বলছি নেট অ্যাসেট। তো ওই নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালুর ওর অংশটা হচ্ছে কি কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হবে। দ্যাট মিনস আমি যদি একটা কোম্পানি পারচেস করি যেটা অ্যাসেট ভ্যালু হচ্ছে 100 টাকা আর লাইবিলিটি হচ্ছে কি 80 টাকা, ফেয়ার ভ্যালু, তাহলে আমি ধরে নিচ্ছি যে ওর আপনার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 80 টাকা। হ্যাঁ, তো 80 টাকার আমি হচ্ছে 80% হোল্ড করি। 80 টাকার, হ্যাঁ 80% হোল্ড করি, তাহলে ও হোল্ড করছে কত, বাকি 20%। তাহলে ও কি করবে এই 20%-এর, সরি, 80 টাকার 20% হচ্ছে কি কি ও নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে সেটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে মেজারিং দা, দেখেন এই যে প্রথমে আমরা বললাম মেজারিং দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট শেয়ার অফ দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড অ্যান্ড লাইবিলিটিস অ্যাজিউমড, তার মানে আগের মেথডে যেটাকে আমরা বলছি প্রপোর্শনেট মেথড। আর আরেকটা মেথড হচ্ছে যেটা এখানে সাজেস্ট করা হচ্ছে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড। তো ফেয়ার ভ্যালু মেথডটা কি? ফেয়ার ভ্যালু মেথড হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে পার্টটা ওটা আমরা কি করব, ওইটাকেও ফেয়ার ভ্যালুতে মেজার করব। দ্যাট মিনস আমি যে অ্যাসেটটা ওর পাচ্ছি সেই অ্যাসেটের নেট অ্যাসেট ভ্যালুর ওর যে অংশটা সেটাকে আমি নিচ্ছি না, আমি হচ্ছে ওই অংশটার নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অংশটার ফেয়ার মার্কেট ভ্যালু, দ্যাট মিনস ও যদি ওই তারিখে অ্যাসেটটা বিক্রি করে দেয় ওর শেয়ারটা, তাহলে ও যত টাকা পাবে সেটাই হচ্ছে কি ওর জন্য ফেয়ার ভ্যালু। দুইটার মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার কিনা? একটা হচ্ছে আমি যে অ্যাসেটটা কিনে নিচ্ছি তার নেট অ্যাসেট ভ্যালু, সরি, আমি যে কোম্পানিটা কিনে নিচ্ছি তার নেট অ্যাসেট ভ্যালুর ওর যে অংশটা সেটাই হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এখন এটাকে আমরা ওইভাবে ক্যালকুলেট না করে ওর যে 20% সেটার যেটা মার্কেট ভ্যালু হবে সেটাকে আমরা বলতে পারি কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাহলে দুইটা মেথডে হচ্ছে কি কি এই জিনিসটা ক্যালকুলেট করা যেতে পারে। তো এখন এরপরে দেখেন 8.1 এর এখানে দুইটা পয়েন্টের বিষয়ে আরো ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি কি দ্য ট্রেডিশনাল মেথড, দ্যাট মিনস প্রপোর্শনেট মেথড of measuring the non-controlling interest at the acquisition date is to measure it at the non-controlling interest share of the fair value of the acquiree's identifiable asset acquired and liabilities assumed, known as proportional basis throughout the financial accounting and reporting materials। তার মানে হচ্ছে আমরা এই বইতে আমরা হচ্ছে প্রপোর্শনেট বেসিস বলতে বোঝাচ্ছি যে আমি যে সাবসিডিয়ারি কোম্পানি কিনবো তার যে টোটাল অ্যাসেট আর তার যে টোটাল লাইবিলিটি সেটার যে নেট ভ্যালু, সেই নেট ভ্যালুর নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে শেয়ারটা থাকবে সেটাকে আমরা বলবো কি নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু বা তার ইনভেস্টমেন্ট বা তার কন্ট্রিবিউশন। তো এখন এই ক্ষেত্রে কি সুবিধাটা কি বা এটার ইম্প্যাক্টটা কি? দিস মেথড রেজাল্টস ইন গুডউইল being in effect the difference between the cost of acquisition acquirer's investment and his share of the fair value of the identifiable asset acquired and the liabilities assumed at the date of acquisition। তার মানে এটার একটা ইম্প্যাক্ট গুডউইলের উপরে পড়বে, গুডউইল ক্যালকুলেশন যখন করবো তখন এর উপর একটা ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা, তাহলে এটা একটু মার্ক করে রাখেন 8.1, এই যে দুইটা পয়েন্ট, বুলেট পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড অ্যাপ্রোচে কি বলা আছে? দ্য অল্টারনেটিভ অ্যাপ্রোচ সরকারের নির্মম পতন হয়েছিল, সুতরাং একটি নির্বাচনকে শুধু কোনো একটি রাজনৈতিক দল। দুইটা জিনিস শুনলে তো একবারে হবে না হামজা, ক্লাসটা শোনেন, ওটা পরে শুনতে পারবেন। The alternative approach works on the basis that goodwill attributable to the non-controlling interest can be calculated from the estimate of the fair value of non-controlling interest। তাহলে কি বলছে দেখেন, this alternative approach works on the basis that goodwill attributable to the non-controlling interest can be calculated from the estimate of the fair value of the non-controlling interest itself। তার মানে হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যতটুকু অংশ শেয়ার হোল্ড করে সেই শেয়ারের যে মার্কেট ভ্যালু সেটাকে আমরা কি করব, কনসিডার করব। ফলে কি হচ্ছে দুইটা বেসিসে, এই যে এই বেসিস এবং এই বেসিস, এই দুইটা বেসিসের মধ্যে কি হবে, গুডউইল ক্যালকুলেশনের একটা ইম্প্যাক্ট হবে বা ডিফারেন্ট একটা গুডউইল ক্যালকুলেশন হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি আসলে, মানে এটা তো বললে বোঝানোটা কঠিন, আমরা একটা ডিটেলস ইনফরমেশন আমরা চেক করি। সেটা হচ্ছে দেখেন একটা কোম্পানি ন্যাশনাল পিএলসি হোয়েন ইন অ্যাকোয়ার্ড 8 লাখ অফ 10 লাখ শেয়ার, প্রতিটার ইকুইটি ভ্যালু হচ্ছে বুক ভ্যালু হচ্ছে 1 অফ লোকালি লিমিটেড
ওয়াজ 25 মিলিয়ন। দ্যাট মিনস আমি 25 মিলিয়ন টাকা দিয়ে আমি কি করেছি, ওর যে 10 লাখ শেয়ার ছিল তার মধ্যে 8 লাখ শেয়ার আমি কিনে নিয়েছি। ওর 10 লাখ শেয়ারের প্রতিটার ভ্যালু হচ্ছে 1 টাকা করে। আচ্ছা, এরপরে কি হয়েছে, অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট, যেদিন আমি অ্যাকুইজিশন করলাম, লোকালি লিমিটেড রিটার্ন আর্নিংস ওয়ার ওয়ার হচ্ছে সবাই একটু কেয়ারফুল থাকেন প্লিজ। আচ্ছা, তো এখানে বলেছে কি দেখেন, অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট লোকালি লিমিটেড রিটার্ন আর্নিংস ওয়ার 20 মিলিয়ন। তার মানে আমি যে কোম্পানিটা অ্যাকোয়ার করছি, যেদিন অ্যাকোয়ার করছি ওই দিন ওর রিটার্ন আর্নিংস ছিল, দ্যাট মিনস টোটাল ওর প্রফিটের অ্যাকুমুলেটেড প্রফিট ছিল 20 মিলিয়ন, এবং ফেয়ার ভ্যালু অফ 2 লাখ ইকুইটি শেয়ারস ইন লোকালি লিমিটেড নট অ্যাকোয়ার ওয়াজ 5 মিলিয়ন। তার মানে এখানে কি বলছে দেখেন, আমি 10 লাখ শেয়ারের মধ্যে 8 লাখ হোল্ড করছি, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কতগুলো শেয়ার হোল্ড করছে, 2 লাখ। তাহলে বলা হচ্ছে আমি যেদিন এটা অ্যাকোয়ার করলাম সেই দিন ওই কোম্পানির রিটেন আর্নিং ছিল হচ্ছে 20 মিলিয়ন, এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যারা হচ্ছে ওই যে 2 লাখ শেয়ার হোল্ড করে, ওই 2 লাখ শেয়ারের ফেয়ার ভ্যালু হচ্ছে ওই দিনকার 5 মিলিয়ন। ঠিক আছে, 5 মিলিয়ন। আচ্ছা, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড দ্য লাইবিলিটিস অ্যাজিউম বাই ন্যাশনাল পিএলসি আর ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। তার মানে বলছে যে আমি যে সাবসিডিয়ারি কোম্পানি অ্যাকোয়ার করলাম তার যে টোটাল অ্যাসেট এবং তার যে টোটাল লাইবিলিটি, এটার বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু কি এট দ্য ডেট অফ অ্যাকুইজিশনে সেম। তার মানে কোনো ফেয়ার ভ্যালুতে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, কারণ ফেয়ার ভ্যালুতে চেঞ্জ থাকলে আমরা ফেয়ার ভ্যালু দেখে কিন্তু কনসিডার করতাম। তো এখন ইনফরমেশনগুলো একটু মাথায় নিয়ে নেন। সেটা হচ্ছে আমি 10 লাখের মধ্যে 8 লাখ শেয়ার হোল্ড করি, তার মানে হচ্ছে আমি 80% শেয়ার হোল্ড করি। আমি শেয়ার হোল্ড যেটা করি সেটা আমি কিনেছি 25 লাখ টাকা দিয়ে। আর বাকি যে 20% শেয়ার, সেইটা যারা হোল্ড করে, যাদেরকে আমরা বলছি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, তাদের ফেয়ার ভ্যালু হচ্ছে গিয়ে 5 লাখ। আর আমি যেদিন ওদেরকে অ্যাকোয়ার করলাম ওই দিন ওই কোম্পানির আপনার ছিল রিটেন আর্নিংস ছিল হচ্ছে 20 মিলিয়ন। রিটার্ন আর্নিংস ছিল 20 মিলিয়ন। তাহলে এখন দেখেন এই কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু কত হবে। যেহেতু আমরা বলছি যে ক্যারিং ভ্যালু এবং মার্কেট ভ্যালু বা বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু দুইটা ওই কোম্পানির অ্যাসেট এবং লাইবিলিটির ক্ষেত্রে সেম, তার মানে এখানে কোনো ডিফারেন্স নেই। তাহলে আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমি যে কোম্পানিটা অ্যাকোয়ার করলাম তার নেট অ্যাসেট ভ্যালু কত। বলেন দেখি এখন নেট অ্যাসেট ভ্যালু কত হবে। নেট অ্যাসেট ভ্যালু মানে কি, টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি। ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হচ্ছে মানে এটা ইকুয়াল কি বোঝাচ্ছে, এটার ইকুয়াল বোঝাচ্ছে ইকুইটি। টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটি ইকুয়াল হচ্ছে কি ইকুইটি। তাহলে ইকুইটির মধ্যে কি অংশ থাকে, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে রিটেন আর্নিংস। তো রিটেন আর্নিংস হচ্ছে 20 মিলিয়ন আর শেয়ার ক্যাপিটাল কত, 1 মিলিয়ন। বুঝতে পেরেছেন কিনা সাজিদুল, বুঝতে পেরেছেন? স্যার 1 মিলিয়ন কি শেয়ার সংখ্যা না? 1 মিলিয়ন শেয়ারের সংখ্যা, কিন্তু প্রতিটার দামও হচ্ছে কি 1 টাকা করে। তাহলে শেয়ার ক্যাপিটাল কত টোটাল, 1 মিলিয়ন বা 10 লাখ। আর রিটেন আর্নিংস কত, 20 মিলিয়ন। তাহলে টোটাল মিলে কত হচ্ছে, 21 মিলিয়ন। 21 মিলিয়ন। তাহলে নেট অ্যাসেট ভ্যালু কত, ওই কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 21 মিলিয়ন। ঠিক আছে, তো এখন তাহলে আমরা দেখেন এইভাবে করে ক্যালকুলেশন করতে পারি, যদি আমরা প্রপোর্শনেট বেসিসে করি অথবা ফেয়ার ভ্যালুতে করি। তো প্রপোর্শনেট বেসিসে আমরা ওকে টাকা দিয়েছি কত, 8 লক্ষ শেয়ারের জন্য আমরা টাকা দিয়েছি 25 লাখ। সেটা প্রপোর্শনেট বেসিসেও যা, নন কন্ট্রোলিং ফেয়ার ভ্যালুতে মেজার করলেও তা। আচ্ছা, এরপরে আমরা বের করবো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যারা আছে তার অংশ কতটুকু। তা আমরা বের করলাম যে আমাদের যেদিন আমি অ্যাকোয়ার করেছি সেদিন নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 21 মিলিয়ন। তাহলে ও কত পার্সেন্ট হোল্ড করে, 20%। তাহলে 21 মিলিয়নের 20% হচ্ছে কত, 4.2 মিলিয়ন। ঠিক আছে, 4.2 মিলিয়ন এখানে আমরা বের করলাম। বাট ইসের ক্ষেত্রে ফেয়ার ভ্যালুর ক্ষেত্রে দেখেন বলা হয়েছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যে 2 লক্ষ শেয়ার হোল্ড করে তার মার্কেট ভ্যালু কত, 5 মিলিয়ন। তার মার্কেট ভ্যালু হচ্ছে 5 মিলিয়ন। তাহলে আমরা যদি ফেয়ার ভ্যালুতে এটাকে ডিটারমাইন করি গুডউইলটা, তাহলে এখানে আমরা ফেয়ার ভ্যালু এটা ধরবো হচ্ছে কত, 5 মিলিয়ন। এই যে 5 মিলিয়ন ধরলাম, তাহলে প্রপোর্শনাল বেসিস আমরা ধরলাম হচ্ছে গিয়ে 4.2 মিলিয়ন, এখানে ধরলাম হচ্ছে গিয়ে আমরা 5 মিলিয়ন। আচ্ছা, সেখান থেকে আমরা মাইনাস করবো কি, মাইনাস করবো হচ্ছে আমি যেদিন অ্যাকোয়ার করেছি সেই দিন ওর নেট অ্যাসেট ভ্যালু কত। তো নেট অ্যাসেট ভ্যালু আমরা অলরেডি বের করেছি, সেটা হচ্ছে কত, 20 মিলিয়ন হচ্ছে রিটেন আর্নিংস আর 1 মিলিয়ন হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল। তাহলে টোটাল ওই আমি যে সাবসিডিয়ারি কোম্পানি অ্যাকোয়ার করলাম তার
নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 21 মিলিয়ন, এখানেও হচ্ছে কত 20 মিলিয়ন। কিন্তু এখানে দেখেন এখানে টোটাল যোগফল হচ্ছে 29,20,000, সরি 29 মিলিয়ন, আর এখানে হচ্ছে কত 30 মিলিয়ন, 29.2 মিলিয়ন, এখানে হচ্ছে 30 মিলিয়ন। দ্যাট মিনস এখান থেকে আমরা যদি এই টোটাল কন্ট্রিবিউশন থেকে যদি আমরা টোটাল নেট অ্যাসেট ভ্যালু মাইনাস করি, দেন গুডউইল দাঁড়াচ্ছে অ্যাজ পার প্রপোর্শনেট বেসিস হচ্ছে 8.2 মিলিয়ন। আর যদি আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আর ফেয়ার ভ্যালুতে মেজার করি তাহলে সেক্ষেত্রে গুডউইল দাঁড়াচ্ছে 9 মিলিয়ন। এখন দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা বা কনফিউশন কোথায় কোথায় আছে। সবাই কি বুঝতে পেরেছেন 21 মিলিয়ন কিভাবে আসলো, আর দুইটা মেথডের ডিফারেন্সটা কোথায়? এখানে এই যে 20%-এর আমরা এখানে কি করবো, মার্কেট ভ্যালুটা সরাসরি নিয়ে নেব। আর এই মেথডে আমরা মার্কেট ভ্যালু নিব না, আমরা হচ্ছে কি ওই অ্যাসেটের নেট অ্যাসেট ভ্যালু যেটা আসবে, নেট অ্যাসেটের আমরা ভ্যালুটা বা প্রপোর্শনটা এখানে আমরা কি করবো, এখানে নিয়ে আসবো। আচ্ছা, তো এখন দেখেন পরবর্তীতে কি বলেছে, এটা একটু মার্ক করে রাখেন, এই যে এই লাইনটা, এই প্যারাগ্রাফটা। The only difference between the result of the two methods at the acquisition date is that non-controlling interest and goodwill are higher by 0.8 million. The amount by which the fair value of the non-controlling interest exceeds its share of the identifiable asset acquired and liabilities assumed at the date of acquisition. ঠিক আছে, তো দুইটা মেথডের মধ্যে ডিফারেন্সটা আসলে কেন হলো সেটা আমরা বললাম আর কি। তো এখন যে মেথডই আমরা করি না কেন, আমরা এখানে একটা টার্ম ইউজ করেছিলাম যে গুডউইল যদি হয় বা যে কোনো অ্যাসেট যদি হয়, এটা আমাকে কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। ঠিক আছে, ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। তারপরে হচ্ছে কি আরেকটা ইস্যু এখানে চলে আসে, আপনারা জানেন কিনা, যে আমি যদি কোনো একটা অ্যাসেটকে ফেয়ার ভ্যালুতে মেজার করি কোনো একটা পার্টিকুলার ইয়ারে, তাহলে প্রতি বছর শেষে গিয়ে কি আমার ওই ফেয়ার ভ্যালুটা আবার মানে রিএস্টিমেট করতে হবে, এরকম কি কোনো কিছু বলা আছে, জানেন কিনা? আমি কোনো একটা আরেকবার বলবেন? অ্যাসেটকে, হ্যাঁ বলেন তাজুদুল কি বলতে চাচ্ছিলেন। আরেকবার বলবেন? সেটা হচ্ছে আমি যদি কোনো একটা অ্যাসেটকে কস্ট ভ্যালুতে না দেখি, আমরা যদি ফেয়ার ভ্যালুতে দেখাই, মানে ওর ভ্যালুটা রিএস্টিমেট করি, রিমেজার করি, রিভ্যালুয়েশন করি, তাহলে প্রতি বছর শেষে গিয়ে আমাকে কি আবার ওই ফেয়ার ভ্যালুটা বা ওই রিভ্যালুয়েশন ভ্যালুটা ওটা কি আমাকে রিমেজার করা উচিত কিনা বা করতে হবে কিনা? জি স্যার, করতে হবে। করতে হবে, রাইট। তাহলে আমি যদি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা আমরা এখানে হচ্ছে কি ফেয়ার ভ্যালুতে দেখালাম, তাহলে এই ফেয়ার ভ্যালুটা আমাকে কি করতে হবে, যদি আমি ফেয়ার ভ্যালুতে দেখাই, তাহলে প্রতি বছর শেষে এই ফেয়ার ভ্যালুটা আমাকে কি করতে হবে, রিমেজার করতে হবে, রিএস্টিমেট করতে হবে। ঠিক আছে, যেমন ওই কথাটা এখানে বলা হয়েছে, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইন সেটেলমেন্ট ইন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তাহলে আমরা কি করবো, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এটা আমাকে কি করতে হবে, দেখেন ইফ দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ওয়াজ মেজার্ড এট দ্য অ্যাকুইজিশন ডেট এট ফেয়ার ভ্যালু, তার মানে হচ্ছে কি যদি আমি ফেয়ার ভ্যালুতে মেজার করি, প্রপোর্শনেট বেসিসে না কিন্তু, তাহলে আমাকে কি করতে হবে, দেন দ্য ক্যারিং অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ ইচ সাবসিকুয়েন্ট পিরিয়ড শুড টেক দ্যাট ফেয়ার ভ্যালু ইনটু অ্যাকাউন্ট। তাহলে আমাকে কি করতে হবে, প্রতি বছর এটাকে কি আমাকে রিএস্টিমেট করতে হবে। ঠিক আছে, তো এখন রিএস্টিমেটটা কিভাবে করব বা হচ্ছে কি আমরা কিভাবে এটাকে করব, শো করব। দেখেন এখানে বলা হচ্ছে যে ফেয়ার ভ্যালু, তার ফেয়ার ভ্যালু ইনটু অ্যাকাউন্ট, এবং এক্ষেত্রে দেখেন বলা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট দ্য অ্যাকুইজিশন ডেট। আমরা অ্যাকুইজিশন ডেটে যেটা পেলাম তার সাথে আমরা কি করব, রিটেন আর্নিংস, কিন্তু রিটেন আর্নিংস এর পুরোটা না, সেটা কি বলছে, পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস। এই কথাটা মনে আছে তো, পোস্ট অ্যাকুইজিশন বলতে কি বোঝায়, পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস বলতে কি বোঝায়? স্যার অ্যাকুইজিশনের পরে বলছি। হ্যাঁ, জি স্যার। অ্যাকুইজিশনের পরের যে প্রফিটটা, আমি ওকে যেদিন অ্যাকোয়ার করলাম সেদিন ধরুন ওর প্রফিট ছিল 100 টাকা, আর অ্যাকোয়ার করার পরে 1 বছর পরে ওর প্রফিট হলো 150 টাকা, তাহলে পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন আর্নিংস কত? তো 50। 50, 50, হ্যাঁ। তো বলছে সেই 50 টাকার ওর যে পার্সেন্টেজটা সেটা কি হবে, এর সাথে আবার যোগ হবে, যোগ হয়ে আমরা কি করবো, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের নতুন ভ্যালুটা আমরা বের করব। ঠিক আছে, নতুন মানে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালুটা বের করবো। বলছে হোয়ার এনসিআই হ্যাজ বিন মেজার্ড এট ফেয়ার ভ্যালু অ্যান্ড দেয়ার ইজ অ্যান ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল, যদি গুডউইল থাকে, পার্ট অফ দ্যাট ইম্পেয়ারমেন্ট উইল বি চার্জ টু দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড বেসড অন দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পার্সেন্টেজ। তার মানে আমরা এই বিগিনিং যেটা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকবে তার সাথে আমরা পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংসটা আমরা ওর রেশিও অনুযায়ী যোগ করে দিব, এবং যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয় সেই ইম্পেয়ারমেন্টটা আমরা কি করব, আমরা বাদ দিয়ে দিব। তারপরে বলেছে for instance, if the goodwill in the work example in section 8.1 আগেরটা above was impaired by 1000,
দ্য ইম্পেয়ারমেন্ট উড বি রিফ্লেক্টেড ইন দ্য কনসিডারেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যাজ ফলোস। তাহলে এখন দেখেন আমরা বলছি যে আমার টোটাল গুডউইল হচ্ছে কি 1,000 টাকা ইম্পেয়ার হয়েছে। তো এখন দেখেন আমরা শুরুর দিকে যে অঙ্কটা করেছিলাম, আমরা প্রপোর্শনের বেসিসে আমাদের গুডউইল ছিল 8.2 মিলিয়ন। আর যদি আমরা ফেয়ার ভ্যালুতে যেটা মেজার করেছি সেটার গুডউইল ছিল হচ্ছে গিয়ে 9 মিলিয়ন। আচ্ছা, তো এখন এই যে 8.2 মিলিয়ন গুডউইল, এইটার ক্ষেত্রে আমাদের যদি ইম্পেয়ারমেন্ট হয় বছর শেষে 1,000 টাকা, তাহলে আমরা কিভাবে দেখাবো? আমরা লিখবো সরাসরি যে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল রিটেন আর্নিংস এর কথা বলছি না, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট, আর হচ্ছে গুডউইলটা ক্রেডিট। ঠিক আছে, তার মানে এক্সপেন্সটাকে বাড়িয়ে দিলাম, তার মানে কি রিটেন আর্নিংস কমে গেল আর হচ্ছে গুডউইলটা এখানে কমে গেল। এটা হচ্ছে কোন মেথড? প্রপোর্শনাল মেথড। ঠিক আছে, কিন্তু যদি এইটা ফেয়ার ভ্যালুতে চলে যায় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ফেয়ার ভ্যালুতে যখন যাবে তখন হচ্ছে গিয়ে আমাকে এই যে গুডউইল যেটা আমার কমে গেল 1,000 টাকার গুডউইল, সেটাকে আমাকে সেগ্রিগেট করতে হবে যে এই গুডউইলের কত অংশ হচ্ছে মানে প্যারেন্টের কমে গেল আর কত অংশ হচ্ছে গিয়ে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কমে গেল। ঠিক আছে, তাহলে আমরা গুডউইলকে ক্রেডিট করব, বাট আমরা ডেবিট করব হচ্ছে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট আর হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আর্নিংস ডেবিট। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে গিয়ে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটাকেও কমিয়ে দিব আর হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে যে রিটার্ন আনি সেটাও আমরা কি করব? কমিয়ে দিব। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে আসলে ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়লো। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখবেন যে প্রপোর্শনের বেসিস যদি আমরা ফলো করি তাহলে একটু ইজি। আমরা সরাসরি কি করব? গ্রুপ রিটার্ন আনিসকে ডেবিট করে দিব আর গুডউইলকে আমরা ক্রেডিট করে দিব, শেষ। কিন্তু আমরা যদি ফেয়ার ভ্যালুতে করি তখন হচ্ছে গিয়ে এই যেটা ইম্পেয়ারমেন্ট হবে এটা দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে গিয়ে গ্রুপের একটা অংশ যাবে, ও যত অংশ হোল্ড করে সেই অংশ অনুযায়ী, আরেকটা বাকিটা কোথায় যাবে? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হিসেবে চলে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে দেখেন, এখানে একটা দেয়া আছে, ইনফরমেশন দেয়া আছে, সেটা হচ্ছে কন্টিনিউইং উইথ দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং ওয়ার্ক এক্সাম্পল, প্রথমটাই, যে এখন 3 বছর পরে আমাদের রিটার্ন আর্নিংস হচ্ছে গিয়ে 23 মিলিয়ন। আমাদের ইনিশিয়াল রিটার্ন আর্নিংস কত ছিল মনে আছে কিনা? ইনিশিয়াল রিটার্ন আর্নিংস ছিল হচ্ছে 20 মিলিয়ন, সাবসিডিয়ারি কোম্পানি। তো হ্যাঁ, তো 3 বছর পরে, 3 বছর পরে সেই রিটার্ন এসে দাঁড়ালো হচ্ছে গিয়ে 23 মিলিয়ন। তার মানে প্রতি বছর 1 মিলিয়ন করে অন এন এভারেজ বেড়েছে আর কি। তো এটা বেড়েছে। তো এখন বলছে ক্যালকুলেট দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 3 years later on the basis that at acquisition it was measured using proportionate basis আর fair value basis। তাহলে আমরা বলছি যে 3 মিলিয়ন বেড়েছে, তাহলে এখন নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু কত এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার? নন কন্ট্রোলিং। তো এখন দুইটা মেথডের কথা বলেছে, একটা হচ্ছে প্রপোর্শনাল মেথড, একটা হচ্ছে কি আমাদের আহ, আমাদের হচ্ছে গিয়ে ফেয়ার ভ্যালু মেথড। তো আমরা এখান থেকে দেখি যে আমাদের শেয়ার ক্যাপিটাল যা ছিল তাই আছে বছরের শুরুতে, যখন আমি কিনেছিলাম এট অ্যাকুইজিশন। আর যখন আমি এটা ক্যালকুলেট করছি আফটার 3 ইয়ার্স, তখন এটা কত আছে? 1 মিলিয়ন আছে। তাহলে এখানে কোনো ধরনের পোস্ট অ্যাকুইজিশনই নাই। আর ইসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন একবার করেছিলাম তখন ছিল 20 মিলিয়ন, এখন হচ্ছে কত? 23 মিলিয়ন। দ্যাট মিনস 3 মিলিয়ন আমাকে বেড়েছে। আচ্ছা, তাহলে 3 মিলিয়ন যদি বাড়ে, এখন হচ্ছে কি আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করবো? তো ক্যালকুলেট করার ক্ষেত্রে দেখেন আমরা এই যে ইনিশিয়ালি যখন এই বের করেছিলাম তখন নন কন্ট্রোলিং ইন্টারেস্টের শেয়ার ছিল ইনিশিয়ালি 4.2 ফর প্রপোর্শনেট বেসিস, আর ফেয়ার ভ্যালুতে ছিল 5 মিলিয়ন। একটা ছিল 4.2, একটা হচ্ছে গিয়ে 5 মিলিয়ন। আচ্ছা, তাহলে আমরা এটাকে বেস ধরি, এই যে 4.2 প্লাস হচ্ছে 5 মিলিয়ন। এখন এটার সাথে আমরা কি যোগ করব? এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন রিটার্নিংস কত। তাহলে পোস্ট অ্যাকুইজিশন রিটার্নিংস হচ্ছে গিয়ে কত দেখেন এখানে 3 মিলিয়ন। তাহলে 3 মিলিয়নের 20%, 3 মিলিয়নের 20%, দুইটা যোগ করে আমরা যোগফলটা বের করে আমরা বলে দিতে পারি যে at the end of the third year as per proportionate basis non controlling interest এর টোটাল ভ্যালু হচ্ছে 4.8 মিলিয়ন, বাট if we follow the non controlling interest at fair value then the value of the non controlling interest at the end of the third year is 5.6 মিলিয়ন। সহজ বিষয়। ঠিক আছে, জাস্ট আমাকে চেক করতে বলেছে যে এই জিনিসটা হচ্ছে কিনা, কত হবে সেই জিনিসটা চেক করার জন্য। তো এখন আমার মনে হয় যে এর পরে যে অঙ্কটা আছে বা প্রবলেমটা আছে, এটা যদি আমরা একটু ভালো করে বুঝি আমার মনে হয় যে এই ইস্যুটা আর মানে থাকবে না খুব একটা। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি কি দেখেন, আমরা ডাটাগুলোকে একটু ভালো করে পড়ি। আচ্ছা, এই পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? No, sir. আচ্ছা, তাহলে এটা ভালো করে সবাই একটু পড়েন।
তো থার্ড লাইনটা কি বুঝেছেন? থার্ড লাইন বলতে এই যে অন দ্য সেম ডেট। না স্যার, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ডিজিটাল। আচ্ছা, আচ্ছা শুরু থেকে বলি। সেটা হচ্ছে আমি একটা কোম্পানি অ্যাকোয়ার করলাম, কতগুলো শেয়ার অ্যাকোয়ার করলাম? 75,000 শেয়ার। আর কত টাকা দিলাম ওকে? 7,50,000 টাকা দিয়ে দিলাম। আর ওর টোটাল শেয়ার কতগুলো ছিল? 1 লাখ শেয়ার ছিল, তার মধ্যে 75,000 শেয়ার আমি হোল্ড করছি, দ্যাট মিনস আমি 75% হোল্ড করছি। আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হোল্ড করছে কত? 25%। আমি এটা কবে অ্যাকোয়ার করেছি? 1 জানুয়ারি 2008। আচ্ছা, যেদিন অ্যাকোয়ার করেছি তখন ওই তারিখে ওর অ্যাসেট এবং লাইবিলিটির ফেয়ার ভ্যালু কত ছিল? দেখবে নেট অ্যাসেট ভ্যালুর ফেয়ার ভ্যালু কত ছিল। তাহলে বলছে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড দ্য লাইবিলিটিস অ্যাজিউম বাই ফুড পিএলসি আর ইকুয়াল টু দেয়ার ক্যারিং অ্যামাউন্ট অফ টাকা 6 লাখ এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। দ্যাট মিনস আমি যে ওর শেয়ার অ্যাকোয়ার করেছি সেই শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু কত? সেই শেয়ারের টোটাল নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 6 লাখ। এই 6 লাখের মধ্যে আমি কত পার্সেন্ট হোল্ড করি? 75%। আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত পার্সেন্ট হোল্ড করে? 25%। ঠিক আছে? On the same date, the fair value of the equity share in Belt Limited not acquired by Food PLC was estimated 1,75,000. That means আমি যে 25,000 শেয়ার হোল্ড করছি না সেইটার ফেয়ার ভ্যালু কত? মানে ওই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যে শেয়ারগুলো হোল্ড করছে তার ফেয়ার ভ্যালু কত? সেটা হচ্ছে 1,75,000। আচ্ছা, তো এখন দেখেন এটা আমি হোল্ড করেছি কবে? 1 জানুয়ারি। আর 31 ডিসেম্বর 2008-এ গিয়ে 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে যাওয়ার পরে দেখেন ওর ও হচ্ছে কি কি ওর প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট 5 লাখ ছিল, আমার হচ্ছে 1.5 লাখ। আমি ইনভেস্টমেন্ট করেছি ওর কোম্পানিতে 7.5 লাখ। আর আমার কারেন্ট অ্যাসেট হচ্ছে 17 লাখ, ওর হচ্ছে 6,80,000। 1 বছর পরে কিন্তু ওর ইকুইটি হচ্ছে 1 লাখ শেয়ার, আর হচ্ছে 5 লাখ শেয়ার হচ্ছে আমার। অর্ডিনারি শেয়ার হচ্ছে সরি, রিটার্নিংস হচ্ছে ওর 15 লাখ, আমার হচ্ছে 8,80,000। আর এরপরে আচ্ছা, রিটেন আর্নিংস হচ্ছে 8,80,000। ঠিক আছে, 8,80,000। আচ্ছা, কারেন্ট লাইবিলিটি হচ্ছে 6 লাখ, আর ওর হচ্ছে কি 2 লাখ টাকা। আচ্ছা, এই হচ্ছে ইস্যু। বাট আমাকে হচ্ছে কি প্রথমে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে গুডউইলটা কত। ঠিক আছে, গুডউইল কত বা গুডউইল হয়েছে কিনা সেটা আমাকে বের করতে হবে। তো সেটা যদি আমি বের করতে চাই তাহলে এখন দেখেন এই জায়গায় একটা বিষয় আমাকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে, যে আমি যেদিন ওকে অ্যাকোয়ার করলাম ওই দিন ওর টোটাল নেট অ্যাসেট ভ্যালু কত? 6 লাখ। 6 লাখ। 6 লাখ। আচ্ছা, এখন এই 6 লাখের মধ্যে এই নেট অ্যাসেট ভ্যালু বলতে কি বোঝায়? আমরা বলেছি যে আমরা যদি টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি মাইনাস করি তাহলে সেটা থাকে কি নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু ইকুয়ালস কি হবে? ইকুইটি, টোটাল ইকুইটি। ঠিক আছে, এটা এগ্রি করেন তো সবাই? নেট অ্যাসেট ভ্যালু মানে হচ্ছে টোটাল ইকুইটি। জি স্যার। আচ্ছা, তাহলে টোটাল ইকুইটির মধ্যে কি কি অংশ আছে? একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে রিটেন আর্নিংস, যদি অন্য কিছু বলা না থাকে তাহলে এই দুইটা মাস্ট। একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, একটা হচ্ছে রিটেন আর্নিংস। তো এখন এই 6 লাখের মধ্যে 1 লাখ হচ্ছে এই যে 1 লাখ, 1 লাখ শেয়ার ইন্টু 1 টাকা করে, তার মানে 1 লাখ শেয়ার হচ্ছে শেয়ার ক্যাপিটাল। তাহলে রিটেন আর্নিংস কত ছিল? 5 লাখ। বুঝে বলতেছেন তো? অ্যান্সার ঠিক আছে, বাট বুঝে বলেছেন কিনা? জি স্যার, ওই 6 লাখ হলে 1 লাখ হ্যাঁ, শেয়ারের সহজ একটা 5%। বিষয় যে 6 লাখের মধ্যে 1 লাখ হচ্ছে শেয়ার ক্যাপিটাল, তাহলে বাকি 5 লাখ হচ্ছে কি রিটেন আর্নিংস। ঠিক আছে, তাহলে বেড লিমিটেড আমি যেদিন অ্যাকোয়ার করলাম যেদিন অ্যাকোয়ার করলাম সেই দিন রিটেন আর্নিংস ছিল কত? 5 লাখ। আর এখন কত হয়েছে? 8,80,000। তাহলে 3,80,000 কি হয়েছে? বেড়েছে। এটা তাহলে কি এটা এনসিআই হিসেবে ধরবে না? না না না, মানে পোস্ট একুইজিশন। না এনসিএ পরে আসতেছি। আপনি আমার এই পর্যন্ত আগে ফলো করতে পারছেন কিনা দেখেন। হ্যাঁ, রিটেন আর্নিংসটা 3,80,000 পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস। বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলেছে যে প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। কোন বেসিসে? একটা হচ্ছে যদি আমি ধরে নিই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হচ্ছে প্রপোর্শনের বেসিসে আমরা মেজার করছি, আর একটা হচ্ছে কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা আমরা ফেয়ার ভ্যালুতে মেজার করছি। ঠিক আছে, তাহলে এখন দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা অঙ্ক করা শুরু করে দিয়েছি। তো এখন ডাটাগুলো আবার চিন্তা করেন। আমি ওর 75,000 শেয়ার হোল্ড করছি, আমি ওকে দিয়েছি 7,50,000 টাকা। ওর টোটাল শেয়ার হচ্ছে 1 লাখ, তাহলে আমি 75% হোল্ড করি। আর টোটাল ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট হচ্ছে কি 6 লাখ যেদিন অ্যাকোয়ার করেছিলাম, তার মধ্যে রিটেন আর্নিংস হচ্ছে 5 লাখ। আর যদি আমরা ওর নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালুটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে কত? 1,75,000। ঠিক আছে, তো এখন আপনারা একটু পেজ নাম্বার সলিউশনটা হচ্ছে ইন্টারেক্টিভ কোশ্চেন 6, পেজ নাম্বার 539-এ চলে আসেন। আমি এখানে ওপেন ওপেন করছি, দেখাচ্ছি আপনাদেরকে। 539-এ চলে আসেন।
তো 539-এ দেখেন একদম এই যে ওয়ার্কিংস, হ্যাঁ শুরুটা হয়েছে উপর থেকে, এই যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট উপর থেকে শুরু হয়েছে, বাট আমরা ওয়ার্কিংসটা আগে দেখি। হ্যাঁ, ওয়ার্কিংসটা আমরা প্রথমে এটা এটা দেখেন, আপনারা যখন অঙ্ক করবেন এরকম স্টেপ বাই স্টেপ ফলো করবেন। প্রথমে আমরা বের করবো গ্রুপ স্ট্রাকচার, আমরা এই ইনফরমেশন আগে লিখে নিব যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি কত পার্সেন্ট হোল্ড করে। আচ্ছা, করার পরে এখন সেকেন্ডটা আমরা বের করবো হচ্ছে গিয়ে ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফাইবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এন্ড লায়াবিলিটিস অ্যাজিউমড। ঠিক আছে, তো আমরা দেখেন আমরা যখন কিনেছিলাম তখন ছিল 1 লাখ শেয়ার, এখনো 1 লাখ শেয়ার। আর আমরা যখন কিনেছিলাম তখন রিটার্ন ছিল 5 লাখ, এখন হয়ে গেছে কত 8,80,000, তাহলে পোস্ট অ্যাকুইজিশন রিটার্ন কত 3,80,000। এটা ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ওকে, 3 নম্বরটা এখন দেখেন, 3 নম্বরটা আমরা গুডউইলটা বের করবো। তো এখন গুডউইল আমরা দুইটা মেথডে বের করতে পারি, একটা হচ্ছে প্রপোর্শনেট বেসিস মেথড, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড। তাহলে প্রপোর্শনেট বেসিস মেথডে যদি আমরা বের করি তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, আমি ওকে কত টাকা দিয়েছি, তো আমরা দিয়েছি কত, ওকে 7,50,000। ঠিক আছে, আচ্ছা তার সাথে আমরা যোগ করবো কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এখন প্রপোর্শনেট বেসিসে আমি যদি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যোগ করতে চাই, তাহলে ওই তারিখে যেদিন আমি অ্যাকোয়ার করলাম সেদিন আমাদের নেট অ্যাসেট ভ্যালু কত ছিল, 6 মিলিয়ন, সরি 6 লাখ। 6 লাখ। 6 লাখ, ও কত কত পার্সেন্ট পাবে, 25%, তাহলে কত 1.5 লাখ। কিন্তু আমি যদি ফেয়ার ভ্যালুতে যাই, তাহলে ফেয়ার ভ্যালু তো মনে আছে কিনা বলা ছিল নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে অংশটা তার ফেয়ার ভ্যালু হচ্ছে 1,75,000। ঠিক আছে, মার্কেটে যদি শেয়ারটা বিক্রি করে সেটা হচ্ছে 1,75,000। আচ্ছা, তাহলে টোটাল যোগ করলাম প্রপোর্শনাল বেসিস, এটা হচ্ছে 9 লাখ, এটা হচ্ছে 9,25,000। সেখান থেকে আমরা বাদ দিব কি, যে আমি যে সাবসিডিয়ারি কোম্পানিটা অ্যাকোয়ার করলাম তার টোটাল নেট অ্যাসেট ভ্যালুটা আমরা মাইনাস করে দিব। তাহলে নেট অ্যাসেট ভ্যালু কত ছিল, এই যে উপরে বের করলাম 6 লাখ, তাহলে দুইটা মেথডে 6 লাখ মাইনাস করলাম। তাহলে প্রপোর্শনাল বেসিসে গুডউইল কত আসলো, 3 লাখ, আর ফেয়ার ভ্যালু মেথডে গুডউইল আসলো হচ্ছে 3,25,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে এটা কিন্তু দেখেন এই স্টেপগুলো আমরা প্রতিটা অঙ্কে আমাকে ফলো করতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি আমরা 4 নম্বরে বের করবো নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অংশ কতটুকু এট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড। ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড। তো এখন দেখেন আমি যদি প্রপোর্শনেট বেসিস ফলো করি তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট শুরুতে কত ছিল, 1.5 লাখ, তাহলে আমরা 1.5 লাখ লিখলাম। বাট ফেয়ার ভ্যালুতে ছিল কত, 1,75,000 লিখলাম। এরপরে এটার সাথে আমরা যোগ করবো কি, এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে গিয়ে, একটা মিনিট, হ্যালো, আচ্ছা তো এখানে দেখেন আমরা কি করলাম, 3,80,000 টাকা আমার হয়েছে না, পোস্ট অ্যাকুইজিশনের প্রফিট হয়েছে না, মনে আছে কিনা? এই যে 3,80,000 টাকা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তাহলে এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের ও কত অংশ পাবে, 25%। তাহলে আমরা 25%, 95,000, এখানে 95,000 টাকা লিখে দিলাম। তাহলে আমাদের দেখেন নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাজ পার প্রপোর্শনেট বেসিস সেটা হচ্ছে কত, 2,45,000, আর ফেয়ার ভ্যালুতে এটা কত হবে, 2,70,000। ঠিক আছে, আর 5 নম্বরটা আমরা বের করবো কি, 5 নম্বর আমরা বের করবো হচ্ছে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস দেখেন প্যারেন্ট কোম্পানির, আপনারা যদি মেইন অঙ্কে যান, প্যারেন্ট কোম্পানির রিটেন আর্নিংস ছিল বছরের শেষে 15 লাখ টাকা। ঠিক আছে, বছরের শেষে ছিল 15 লাখ টাকা। তো আর সাবসিডিয়ারি কোম্পানির রিটেন আর্নিংস কত ছিল, পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস 3,80,000। এখন 3,80,000 মধ্যে 25% হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পাবে, এই যে যেটা আমরা এখানে 95,000 যোগ করেছি। আর বাকি যে 2,85,000 এটা কে পাবে, প্যারেন্ট কোম্পানি পাবে। তাহলে প্যারেন্ট কোম্পানি রিটার্ন আর্নিংসের সাথে ওই অংশটা আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে সেখানে কত আসে, 17,85,000। এটা একটু মনে রাখবেন, এটা রিটার্ন আর্নিংস হচ্ছে বছর শেষে টোটাল, ওই কনসলিডেটেড রিটার্ন আর্নিংস হচ্ছে 17,85,000। আর আপনার প্রপোর্শনাল বেসিসে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালু আসে 2,45,000, 2,70,000, আর হচ্ছে গুডউইল আসতেছে 3,00,000, 3,25,000। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করব। কনসিডারেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করব এট দ্য এন্ড অফ 31 ডিসেম্বর 2008। তাহলে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা কি করব, ওর অ্যাসেট আমার অ্যাসেট হিসেবে যোগ করে দিব, মানে সরি, আমার অ্যাসেট আর ওর অ্যাসেট আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমরা হেডিং দিব অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আমরা নন কারেন্ট অ্যাসেট লিখবো, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট লিখবো, ওর অ্যাসেট এবং আমার অ্যাসেট কি করব, যোগ করে দিব। যোগ করে আমরা কত দেখাচ্ছি, 6,50,000। দেন আমরা কি দেখাবো, ইনটেনজিবল অ্যাসেট গুডউইল। গুডউইল প্রপোর্শনাল বেসিসে ছিল 3 লাখ, আর ফেয়ার ভ্যালুতে ছিল কত, 3,25,000। মনে আছে কিনা, একটু আগে বের করলাম। ইয়েস আচ্ছা স্যার। এখানে দেখেন ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি কোম্পানি নামে একটা ছিল না, এলিমেন্ট ছিল না, এটা কি আসবে আবার? ইয়েস স্যার। না,
নো স্যার, এটা তো স্যার এর ভিতরে ইনক্লুড হয়ে গেছে যে হ্যাঁ, তার মানে আমি যেহেতু ওর অ্যাসেটটা আমি যোগ করে দিয়েছি, আমি আবার ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবো না, তাহলে তো ডুয়াল ক্যালকুলেশন হয়ে গেল, ঠিক আছে, দুইবার হয়ে গেল। আচ্ছা, এরপরে কারেন্ট অ্যাসেট, আমরা কি আমার কারেন্ট অ্যাসেট আর ওর কারেন্ট অ্যাসেট যোগ করে দিব, নাকি হচ্ছে গিয়ে শুধু আমারটা লাগবে? দুইটাই যোগ করি। দুইটাই যোগ স্যার করবো। দুটাই যোগ না, করব। এটা কোন তারিখের? এটা কি 1 তারিখের নাকি 31 ডিসেম্বরের? 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর, ফাইন। দেন টোটাল অ্যাসেট আমরা পেয়ে গেলাম। এরপর আসেন লাইবিলিটি সাইড। লাইবিলিটি সাইডের মধ্যে প্রথমে আমরা আনলাম হচ্ছে গিয়ে শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, তো শেয়ার ক্যাপিটাল এখানে আমরা কি করব? আমরা প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি দুইটাই যোগ করে দিব না? স্যার, শুধু প্যারেন্টের দিব। শুধু প্যারেন্ট এটা শুধু নিব, parent ঠিক এর। আছে, রাইট। তাহলে প্যারেন্ট কোম্পানির ক্ষেত্রে, সরি, কনসিডারেশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্যারেন্ট কোম্পানিটা আমরা নিব। আচ্ছা, রিটেন আর্নিংস কত টাকা লিখবো? এই যে দেখেন একটু আগে আমরা বের করলাম রিটেন আর্নিংস ওয়ার্কিংস 5-এ 17,85,000। ঠিক আছে, তাহলে 17,85,000 টাকা কি করবো আমরা এখানে লিখে দিলাম, 17,85,000, 17,85,000। আচ্ছা, এরপরে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যদি আমি প্রপোর্শনের বেসিসে ফলো করি তাহলে 2,45,000, যদি আমি ফেয়ার ভ্যালুতে করি সেটা হচ্ছে কত, 2,70,000। তাহলে টোটাল ইকুইটি পেয়ে গেলাম। দেন হচ্ছে কারেন্ট লাইবিলিটির মধ্যে আমি কি করব? আমার কারেন্ট লাইবিলিটি, প্যারেন্টের কারেন্ট লাইবিলিটি প্লাস সাবসিডিয়ারি কারেন্ট লাইবিলিটি দুটো যোগ করে দুটো বসাই দিলাম। বসানোর পরে দেখেন টোটাল অ্যাসেট ইকুয়াল টু কি, টোটাল লাইবিলিটি প্লাস ইকুইটি মিলে গেল। তো এখন এরকম করে দেখেন মেইন অঙ্কে আমার দেয়া ছিল হচ্ছে গিয়ে প্যারেন্ট এবং সাবসিডিয়ারিটা আলাদা আলাদা করে, আর এখানে আমরা কি করলাম, দুইটাকে মার্জ করে একটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ফেললাম। তাহলে এইভাবে করে আমাকে কি করতে হবে, পরবর্তীতে আরো অনেক কমপ্লেক্স ইস্যু আসবে, সে কমপ্লেক্স ইস্যুগুলোকে কনসিডার করে দেন এরকম করে আমাকে এই কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন কিনা সবাই? Yes, sir. আচ্ছা, বাকিদের কি অবস্থা? 2-3 জন শুধু বলছেন বুঝতে পারছি, বাকিরা কি বুঝতে পারছেন না, নাকি মনোযোগ রাখতে পারছেন না? স্যার বাসায় আসছি তো অনেক সাউন্ড হচ্ছে আশেপাশের জন্য মাইক অন করছিলাম। জি আচ্ছা, স্যার, আমার শুধু বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ইয়েস স্যার। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমিও হচ্ছে তো বেশিক্ষণ নেই, আমি পরেরটায় চলে যাই তাহলে। আহ, পরেরটা হচ্ছে আপনার পরেরগুলো থিওরিক্যাল কথাবার্তা। পরের যে অংশটা, এই যে IFRS 10 কনসিডারেশন অফ ফিনান্সিয়াল পজিশন, তো এগুলো জাস্ট একটু মার্ক করে রাখেন। হ্যাঁ, মার্ক করে রাখেন যে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে পড়তে হবে। তো সেটা হচ্ছে IFRS 10 কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমরা যদি আহ, এই যে সেকেন্ড পয়েন্টটা দেখেন, বলা হয়েছে কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট ইনক্লুড দ্য প্যারেন্ট এন্ড অল এন্টিটিস আন্ডার ইটস কন্ট্রোল। মানে প্যারেন্টের আন্ডারে যতগুলো কোম্পানি থাকবে, সাবসিডিয়ারি কোম্পানি থাকবে, সবগুলোকে আমরা কি করবো, কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, এরপরে দেখেন 9.1 এর মধ্যে বলা হচ্ছে গ্রুপ কাকে বলে। তার মানে গ্রুপ মানে কি, যেখানে একজন প্যারেন্ট থাকবে এবং অনেকগুলো সাবসিডিয়ারি থাকবে, সেটা হচ্ছে কি গ্রুপ। আচ্ছা, কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে? যখন আমরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি অল এলিমেন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অল এলিমেন্টস আমরা যখন যোগ বিয়োগ করে আমরা একটা মানে সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো, সেটাকে আমরা বলবো কি, কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেন নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কাকে বলে? সেটা হচ্ছে কি, আমি যে অংশটা হোল্ড করি তার বাইরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি কি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এটা গেল। দেন আসেন হচ্ছে গিয়ে 9.3, 9.2 না পড়লেও চলবে। 9.3 বলছে, এটা ইম্পর্টেন্ট, with one exception a parent must present considered financial statements. A parent need not prepare considered financial statement and only if all of the following hold. তার মানে বলছে কি যে এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে then you do not need to prepare considered financial statement. আবার বলছি দেখেন, a parent need not prepare considered financial statement if and only if all of the following hold. যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল করে, কি কি বলছে, এ প্যারেন্ট ইটসেলফ ইজ আ হোললি ওন সাবসিডিয়ারি কোম্পানি or is a partially owned subsidiary of another entity and its other owners। তার মানে হচ্ছে কি, আমি যে সাব প্যারেন্টের কথা বলছি, এই প্যারেন্টটাকে কি করে আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি, সরি আরেকটা প্যারেন্ট কোম্পানি হোল্ড করে, তাহলে আমার এক্ষেত্রে না করলেও চলবে। কিন্তু সেখানে বলা হচ্ছে কি, and its other owner including those not otherwise entitled to vote have been informed about, মানে আমি যে করবো না সেটা সে জানে, and do not object to, এবং সে কোনো অবজেকশনও দেয়নি যে ঠিক আছে তোমাকে প্রিপেয়ার করতে হবে না বা করতে হবে, হ্যাঁ, এরকম কোনো অবজেকশন দেয়নি। তাহলে আমি যদি একটা সাবসিডিয়ারি কোম্পানি হয়, আমার আন্ডারে অনেকগুলো সাবসিডিয়ারি আছে বাট আমিও ইটসেলফ ইজ এ সাবসিডিয়ারি কোম্পানি, তাহলে সেক্ষেত্রে আমার যদি যে প্যারেন্ট সে যদি নিজে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, এবং আমার অন্যান্য যারা শেয়ার হোল্ডার আছে তারা যদি বলে যে ঠিক আছে তোমার করতে হবে না, দেন এটা করতে হবে না। তারপর হচ্ছে ইটস সিকিউরিটিজ আর নেইদার পাবলিকলি ট্রেডেড নর ইন দ্য প্রসেস অফ বিং ইস্যুড টু দ্য পাবলিক। দ্যাট মিনস এটা যদি লিস্টেড কোম্পানি না হয় তাহলে আপনাকে কি করতে হবে না, কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি না করলেও চলবে। কিন্তু যদি লিস্টেড কোম্পানি হয়, ইউ মাস্ট হ্যাভ টু প্রিপেয়ার কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট।
ঠিক আছে? তাহলে বলছে যে যদি লিস্টেড কোম্পানি না হয় দেন ইউ ক্যান অ্যাভয়েড of preparing the considered financial statements. Last one বলছে if IFRS standard compliant considered financial statement are prepared by the immediate or ultimate parent company. তার মানে হচ্ছে কি আমার ইমিডিয়েট যে প্যারেন্ট কোম্পানি আছে সে যদি কনসিডার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে তাহলে হচ্ছে কি আমার না করলেও চলবে। তার মানে এরকম যদি সিচুয়েশন গুলো থাকে এবং এই তিনটা সিচুয়েশনই যদি ফুলফিল হয় দেন আমি কনসিডার ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার না করলেও চলবে, আদারওয়াইজ আমাকে করতে হবে। আর 9.4 এর ক্ষেত্রে বলা হয়েছে কনসিডার ফিনান্সিয়াল অ্যাসেট মাস্ট ইনক্লুড দ্য প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি বোথ ইন ফরেন ডোমেস্টিক আদার দেন। কোন একটা কোম্পানি যদি হচ্ছে গিয়ে সে অন্য একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে জাস্ট ফর ট্রেডিং পারপাস, সেটা তাহলে কনসিডারেশনের মধ্যে আসবে না। আরেকটা হচ্ছে দোজ হেল্ড আন্ডার সাচ লং টার্ম রেস্ট্রিকশন দ্যাট কন্ট্রোল ক্যান নট বি অপারেটেড। তার মানে হচ্ছে কি আমার ওইখানে আমি ইনভেস্টমেন্ট করেছি বাট ওইখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে এবং রেস্ট্রিকশন থাকার কারণে আমি বলতে পারবো না যে আমার ওখানে কন্ট্রোল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি কনসিডার ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবো না আর কি। আচ্ছা, এরপরে কনসিডারেশন প্রসিডিউর দেখেন, আমরা এই জিনিসটা অলরেডি অনেকবার বলেছি, হ্যাঁ, যে আমরা আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে কনসিডারেশন প্রসিডিউরটা জাস্ট আবার থিওরিক্যাল আকারে বলা আছে যে আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি সেটা আমরা এলিমিনেট করে দিব, আমাকে নন কন্টিনিউইং ইন্টারেস্ট আমাকে বাদ দিতে হবে, সরি ক্যালকুলেট করতে হবে। এটা আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে গিয়ে প্রপোর্শনেট বেসিস মেথড আর একটা হচ্ছে গিয়ে কি আমার ফেয়ার ভ্যালু মেথড। আরেকটা বলছে যেটা হচ্ছে ফিউচারে আমরা যে অঙ্কগুলো করবো নেক্সট চ্যাপ্টার গুলোতে সেখানে এই ইস্যুগুলো বেশি আসবে, সেটা হচ্ছে ইন্টারগ্রুপ সেলস যদি থাকে বা ইন্টারগ্রুপ ব্যালেন্স যদি থাকে বা প্রফিট অ্যান্ড লস, এগুলা কিভাবে আমরা এলিমিনেট করব এটা হচ্ছে গিয়ে কি আমাকে ভালো করে জানতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই যে তিনটা তিনটা পয়েন্ট, এই যে দেয়ার আর এডিশনাল রিকোয়ারমেন্টস, এই তিনটা একটু মার্ক করে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। তিনটা পয়েন্ট কি কি দেখেন, বলা হয়েছে হোয়ার দ্য প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি হ্যাভ ডিফারেন্ট রিপোর্টিং ডেটস। ফর এক্সাম্পল আমার অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31, আর আমার যে সাবসিডিয়ারি কোম্পানি আছে তার হচ্ছে গিয়ে এপ্রিলের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ। তাহলে দেখেন আমার সাথে ও যখন আমি যোগ বিয়োগ করতে যাব, ওর অ্যাসেটের সাথে আমার অ্যাসেট মিলাতে যাব, তখন দেখা যাচ্ছে কি যে দুইটার অ্যাকাউন্টিং ইয়ার সেম না, আমার শুরু হয়েছে জানুয়ারি থেকে ওর শুরু হয়েছে এপ্রিল থেকে। ঠিক আছে? এরকম হতে পারে, অথবা ওর শুরু হয়েছে জুলাই থেকে। তো এখন নিয়মটা কি তাহলে, আমি কি করব? বলছে হয় দ্য প্যারেন্ট আর সাবসিডিয়ারি হ্যাভ ডিফারেন্ট রিপোর্টিং ডেটস, যদি ডিফারেন্ট রিপোর্টিং ডেটস থাকে দ্য ডিফারেন্স শুড নট বি মোর দেন 3 months, and that difference should not be more than 3 months, and adjustment must be made for major transaction between the 2 days. তার মানে হচ্ছে যদি আমাদের ডিফারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার থাকে এবং এই ডিফারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারে যদি 3 মান্থের না হয়, মানে 3 মান্থের বেশি ডিফারেন্স না হয়, যেমন আমি এক্সাম্পলটা যেটা দিলাম যে আমারটা শুরু হচ্ছে জানুয়ারি থেকে ওটা শুরু হচ্ছে এপ্রিল থেকে, তার মানে ডিফারেন্স ঠিক অলমোস্ট 3 মান্থ। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওর যে সাবসিডিয়ারি কোম্পানির যে অ্যাকাউন্টসটা সেখানে অ্যাডজাস্টমেন্ট করে করে ওই 3 মাস আগের যে সিচুয়েশন সেখানে নিয়ে আসতে হবে। দেখেন বলছে কি an example of such an adjustment would be if the subsidiary with cash appearing in the statement of financial position at an earlier date lent it to the parent so that the same cash was in the parent statement of financial at the later। আচ্ছা দরকার নেই, আমি এভাবে বলি বিষয়টা। সেটা হচ্ছে ধরেন আমি কি করব, সাবসিডিয়ারি কোম্পানি দেয়া আছে এপ্রিল থেকে, বাট আমি ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে 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 আমরা কি করব, আমি ওটাকে অ্যাডজাস্টমেন্ট করে করে হচ্ছে গিয়ে একই ইসের মধ্যে নিয়ে আসবো আর কি, মানে একই টাইমের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, এটাকে আরেকটু পরে মনে হয় বললে ভালো হবে, মানে একটা ক্লাসে আমি একটু মনে করিয়ে দিই, ক্লাসে আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে এটা এটা আপনাদেরকে বুঝিয়ে দিব আর কি, হ্যাঁ, এই জিনিসটা আসলে কিভাবে করতে হবে। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইউনিফর্ম অ্যাকাউন্টিং পলিসিস মাস্ট বি অ্যাপ্লাইড। তার মানে হচ্ছে কি আমি প্যারেন্ট কোম্পানি যে ধরনের অ্যাকাউন্টিং পলিসি, মানে রেভিনিউ, তারপরে অ্যাসেট, যত ধরনের ইউনিফর্ম অ্যাকাউন্টিং পলিসি আমরা ফলো করব, আমরা অ্যাকাউন্টিং পলিসি ফলো করব, সাবসিডিয়ারি কোম্পানিকে কি করতে হবে, ওই একই ধরনের অ্যাকাউন্টিং পলিসি ফলো করতে হবে, আদারওয়াইজ আমি তো মার্চ করলে এটা কাজ করবে না, ওয়ার্ক করবে না। ঠিক আছে? এটা একটা। আর হচ্ছে অ্যাকুইজিশন আর অ্যাকাউন্টেড ফর আন্ডার আইফআরএস 3 বাই ব্রিঙ্গিং ইনটু দ্য কনসিডারেশন অফ প্রফিট আর লস দ্য নিউ সাবসিডিয়ারি ইনকাম এন্ড এক্সপেন্স ফর দ্য ডেট অফ অ্যাকশন। দরকার নেই। উম, আচ্ছা, এরপরে বলেছে দেখেন ইন দ্য কেস অফ ডিসপোজাল
ইন দ্য কেস অফ ডিসপোজাল, কোনো কারণে যদি আমি কোনো ধরনের করি, সাবসিডি কোম্পানি ছেড়ে দেই বা হচ্ছে বিক্রি করে দিই একটা অংশ, দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্স টু দ্য ডেট অফ ডিসপোজাল, ঠিক আছে, আর ইনক্লুডেড ইন দ্য কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রসিডস অফ সেল অ্যান্ড দ্য ক্যারিং অ্যামাউন্ট ইন কনসিডারেশন। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স হবে, এটা মানে মার্ক করে রাখেন, পড়তে হবে, মানে এটা আমরা যখন মানে এরকম প্র্যাকটিক্যাল একটা ম্যাথ পাবো সেটা দিয়ে আমি বুঝিয়ে দিব। বাট এখান থেকে তাহলে এই পয়েন্টটা মনে রাখবেন, 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বরটা, যে আমাকে ইউনিফর্ম অ্যাকাউন্টিং পলিসি ফলো করতে হবে এবং আমাকে হচ্ছে গিয়ে কি আমাদের ডিফারেন্স যদি বেশি হয়, মানে 3 মান্থসের যদি ডিফারেন্স থাকে তাহলে সমস্যা নেই, আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট করে করে আমাদের কি করতে হবে, মানে নিয়ে আসতে হবে। আর যদি 3 মান্থের বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে কি আমাকে অন্য প্রসিডিওর, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমাকে ওই অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়ে করলে হবে না, আমাকে কি করতে হবে, নতুন করে কনসিডারেড স্টেটমেন্ট বা নতুন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইস্যু। আর এরপরে দেখেন আমাদের আরেকটু অল্প বাকি আছে, ডিসক্লোজার অফ ইন্টারেস্ট অন আদার এন্টিটিস। আমার মনে হয় যে এখানে নতুন কিছু পড়ার নাই, আপনারা জাস্ট পড়ার জন্য হচ্ছে গিয়ে 1 আর 2 নম্বর একটু মার্ক করে রাখেন, এখানে বুলেট পয়েন্ট মার্ক করে রাখেন, কারণ হচ্ছে গিয়ে এটা যদি সময় পান আপনি পড়বেন। নতুন কোনো ইনফরমেশন নেই, অলরেডি এগুলা এক্সপ্লেন করা হয়েছে। আর ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারি ক্ষেত্রে বলা হয়েছে দ্য ফলোইং ডিসক্লোজার রিফার ইন রেসপেক্ট অফ সাবসিডিয়ারিজ। তার মানে আপনার যখন একটা সাবসিডিয়ারি কোম্পানি থাকবে তখন ইউ হ্যাভ টু ডিসক্লোজ দিস এডিশনাল ইনফরমেশন ইন ইউর অ্যানুয়াল রিপোর্ট। কি কি? দ্য ইন্টারেস্ট দ্যাট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হ্যাভ ইন দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ ফ্লো, including the name of the relevant subsidiaries, their principal place of business, the interest and voting rights of the non-controlling interest, the nature and extent of significant restrictions on the investor's ability to use group asset and ability যদি কিছু থাকে, the nature of the risk associated with the entity's interest in considered structured entities, যদি ওইখানকার entities এর মধ্যে আপনার যে ইনভেস্টমেন্ট সেখানে যদি কোনো ধরনের রিস্ক থাকে, and the consequence of changes in ownership interest in subsidiaries। তার মানে হচ্ছে গিয়ে এই ইনফরমেশন গুলো বলা হয়েছে আপনাকে ডিসক্লোজ করতে। তো এটা আমরা আরো পরে পড়বো, হ্যাঁ, এখনই পড়া দরকার নেই, আমরা হচ্ছে গিয়ে যখন অ্যানুয়াল রিপোর্ট দেখে করবো তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা ফাইন্ড আউট করবো, একটা চেক লিস্ট করে আমরা ফাইন্ড আউট করবো যে কোম্পানিগুলো কি কি ইনফরমেশন ডিসক্লোজ করে রিগার্ডিং দেয়ার সাবসিডিয়ারি কোম্পানিজ। ভালোগুলো নিব, খারাপগুলো নিব, দেন আমরা কম্পেয়ার করবো যে আইএফআরএস এ কি বলা আছে, ভালো কোম্পানিগুলো কি প্র্যাকটিস করছে, খারাপ কোম্পানিগুলো কি প্র্যাকটিস করছে। আর লাস্ট যে ইস্যুটা দেখেন, এই যে 11 সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে বলা হয়েছে এই আইএস 27-এ, তো এটা অলরেডি আপনারা জানেন, তারপরে কোশ্চেনটা করি, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি প্যারেন্ট কোম্পানি, আমি হচ্ছে কনসিডারেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট করলাম, করার পরে আমার অ্যানুয়াল রিপোর্টে প্যারেন্ট কোম্পানির এবং সাবসিডিয়ারি কোম্পানির সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা ডিসক্লোজ করতে হবে কিনা, প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজ করতে হবে কিনা। না স্যার, হবে না। হ্যাঁ, এটা লাগবে। ঠিক আছে, তার মানে অ্যানুয়াল রিপোর্টের মধ্যে আমাকে কি করতে হবে, এই প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি আমাকে কি করতে হবে, সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো ডিসক্লোজ করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করব, সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও আমরা ডিসক্লোজ করবো। স্লাইড চেঞ্জ হয়ে গেল কেন? তো দেখেন, আমরা মোটামুটি একটা চ্যাপ্টার শেষ করলাম এতদিন পরে। হ্যাঁ, তো আজকে যতটুকু পড়ালাম এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, কারণ হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন, দেখার পরে আপনারা কালকের জন্য আহ, এই সেলফ টেস্ট দেখেন, বইয়ের পরেই সেলফ টেস্ট দেওয়া আছে, সেলফ টেস্টে 1 থেকে 6 পর্যন্ত দেখবেন, 1 থেকে 6 কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে বলবেন, আর যদি প্রবলেম না থাকে আমরা বাকিগুলো থেকে 2-1টা প্র্যাকটিস করে আমরা ইসে চলে যাব, নেক্সট চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, তো দেখেন আজকে যতটুকু পড়ালাম এটা পর্যন্ত কোনো আছে কিনা, কোনো কোশ্চেন, কোনো ইস্যু আছে কিনা। কোশ্চেন নেই নাকি? হ্যালো? জি স্যার, কোশ্চেন নেই স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর যেটা বললাম যে অবশ্যই প্র্যাকটিস করবেন, যতটুকু পড়ালাম ততটুকু পড়ে এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এই যেটা পড়েছেন আর কি সেটার এটা ভালো করে বুঝতে পারবে যে ইমপ্লিকেশনটা কি। আর তারপরে যদি কোনো ইস্যু থাকে আমরা তো কালকে আলাপ করতেই পারবো। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করবেন নিজেরা একটু কাইন্ডলি। ঠিক আছে স্যার।
ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আর আমি প্রেজেন্ট দিয়ে দিব সবাইকে। নো প্রবলেম। জি বলেন। স্যার প্রেজেন্ট দিয়ে দিবেন, ওইটাই স্যার জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আর আমি কালকের ক্লাসটা মানে দেখি, আমি সিয়ারদের সাথে কথা বলে আমি জানাবো আপনাদেরকে ক্লাস টাইমটা। তো ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মুবারক।